অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 6 নম্বর অধ্যায় 5 নম্বর ফরম্যাটের প্রবলেম নাম্বার 26। সুমনা মোটরস বন্ড হ্যাভ 10 years রিমাইনিং টু ম্যাচুরিটি। তাহলে মেয়াদকাল কয় বছর? 10 বছর। ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, বছরে একবার করে সুদ প্রদান করা হয়। দ্য বন্ড হ্যাভ এ টাকা 1000 পার ভ্যালু, ফেস ভ্যালু কিন্তু ওই বন্ডের 1000 টাকা। অ্যান্ড দ্য কুপন ইন্টারেস্ট রেট, কুপন সুদের হার কত? 8%। ওই 1000-এর উপরে 8%, 80 টাকা ইন্টারেস্ট হয় বাৎসরিক। দ্য বন্ড হ্যাভ এ ইল্ড টু ম্যাচুরিটি 9%। তাহলে ডিসকাউন্ট রেট 9%। প্রেজেন্ট ভ্যালু করার সময় 9% ইউজ করতে হবে। প্রশ্ন হলো হোয়াট আর দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড, অর্থাৎ ভ্যালু অফ দ্য বন্ড কত? ভ্যালু অফ দ্য বন্ডের আমরা 3টে সূত্র দেখেছি, অপরিশোধিত সূত্র, পরিশোধিত সূত্র, জিরো কুপন বন্ডের সূত্র। যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া রয়েছে সুতরাং এটা পরিশোধিত। তো পরিশোধিত সূত্র আমরা জানি ভ্যালু অফ বন্ড সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই ডিসকাউন্ট রেট। এরপরে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস, উপরে অংশে 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এরপরে প্লাস রিডিউমেবল ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। রিডিউমেবল ভ্যালুটা কি? পরিশোধিত মূল্য। 1000 টাকাতে ইস্যু করলাম, 10 বছর পরে যখন পরিশোধ হবে, রিটার্ন আসবে, তখন কত টাকা আসবে? এটা 3 ভাবে আসতে পারে। অ্যাট পার সমান মূল্যে, অ্যাট প্রিমিয়াম অধিহারে, অথবা ডিসকাউন্ট অবহারেও আসতে পারে। সেটা হলো আরভি, পরিশোধিত মূল্য। কিছু না বলা থাকলে সমহার দেখতে হবে, অ্যাট পার সমান মূল্য লিখতে হবে। যদি বলা হয় যে 10% প্রিমিয়াম রিডিম আফটার 10 years, 10 বছর পরে অধিহার 10% অধিহার সহকারে পরিশোধ হবে, তখন কিন্তু আরভি পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন হবে? 1000-এর সাথে 10% যোগ হয়ে 1100 হয়ে যাবে, সেটা আরভির মান 1100 লিখতে হবে। যাক, ডিসকাউন্ট রেট আমরা পেয়েছি 9%। সব মিলে আমরা প্রেজেন্ট ভ্যালু করলাম, বর্তমান মূল্য কত আসলো? 935 টাকা 82 পয়সা। জয়েন করবে মনে হয় কয়জন? সাতাশ নম্বরে আসেন, এটাও ইম্পর্টেন্ট। এ বন্ড পেজ দ্য ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড সেল ফর 835 টাকা বন্ড। ইট হ্যাজ 6 years লেফট টু ম্যাচুরিটি। তাহলে ম্যাচুরিটি পিরিয়ড 6 বছর। অ্যান্ড এ পার ভ্যালু অফ বন্ড, ফেস ভ্যালু 1000 টাকা। হোয়াট ইজ দ্য কুপন রেট, সুদের হার দেখাও। ইফ ইটস দ্য প্রমিস ইল টু ম্যাচুরিটি, যদি আর ইল টু ম্যাচুরিটি রেট 12% হয়, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট কত? ব্যাস, আমরা ইল টু ম্যাচুরিটির সূত্র ব্যবহার করলাম। ইল টু ম্যাচুরিটির মান দেওয়া রয়েছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করতে হবে। ইন্টারেস্ট অ্যামাউন্ট বের হয়ে আসলো 82 টাকা 60 পয়সা। কুপন ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ভাগ ফেস ভ্যালু অফ দ্য বন্ড ইন্টু 100। তাহলে রেট কত? সুদের হার 8.26%। স্যার ওইটার এটা সেল না স্যার? হ্যাঁ, ওইটা ছিল ভ্যালু অফ দ্য ফার্ম। প্রস্ত সব সেম। রিকোয়ারমেন্ট কী চাইছে? রিকোয়ারমেন্টে চাইছে এটা ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ভ্যালু নির্ণয় করো। এটা চাইছে ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখাও। 28 নম্বর, হাসনা হেনা কর্পোরেশন বন্ড উইল ম্যাচুরিটি 10 years। দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু 1000 টাকা অ্যান্ড অ্যান 8% কুপন ইন্টারেস্ট রেট পেইড সেমি অ্যানুয়ালি। ইন্টারেস্ট প্রদান করা হয় বছরে 2 বার। দ্য প্রাইস অফ দ্য বন্ড 1100 টাকা মার্কেট প্রাইস। দ্য বন্ড আর কলেবেল 5 years অ্যাট এ কল প্রাইস 1050 টাকা। হোয়াট ইজ দ্য ইল টু ম্যাচুরিটি, ওয়াইটিএম কত? ওয়াইটিএম এর মান বের করতে হবে। আমরা জানি ওয়াইটিএম এর সূত্র ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইড বাই আরভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100।
হেয়ার এ ফেস ভ্যালু, ইন্টারেস্ট অ্যামাউন্ট, আরভি, সেল ভ্যালু, নিট সেল ভ্যালু এবং নাম্বার অফ পিরিয়ড সব ক্যালকুলেশন করে 3.33%. হোয়াট ইজ দ্য বন্ড কারেন্ট ইল্ড? কারেন্ট ইল্ড বের করতে হবে। এখন সেমি অ্যানুয়ালি থাকলে এটা ডাবল গুণ করবে, 2 দিয়ে গুণ করে ডাবল করে দিবেন, বাৎসরিক বের করে দিবেন। তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টকে মার্কেট প্রাইস দিয়ে ভাগ করে ইন্টু 100, এতে আসলো 7.28%। 3 নম্বরে হোয়াট ইজ দ্য ইল্ড টু কল? যেহেতু কল প্রাইস 1050 টাকা দেওয়া আছে, তো সিপি কল প্রাইস দেওয়া আছে, অতএব ইল্ড টু কল করা সম্ভব। তাহলে ম্যাচুরিটি পিরিয়ড, এই যে ইল্ড টু ম্যাচুরিটির সূত্র আর ইল্ড টু কলের সূত্র সেম, শুধু আরভির জায়গায় একটু সিপি লিখতে হবে, এইটুকু পার্থক্য। হেয়ারে লিখলাম ফেস ভ্যালু 1000, ইন্টারেস্ট 8% করে 2 দিয়ে ভাগ করে ফেললাম, কল প্রাইস 1050 টাকা, এখানে আরবি লেখা লাগবে না, নিট সেল ভ্যালু আছে। হ্যাঁ বলে ফেলেন কি হয়েছে? এনএসভি কোনটা হবে আর এসবি এই দুইটার একটু ঝামেলা হয়। কোনো ঝামেলা হবে না, সেল ভ্যালু যেটা দেয়া থাকবে এখান থেকে যদি কোনো ফ্যালুয়েশন কস্ট থাকে বাদ দিলে এনএসভি হবে, নিট সেল ভ্যালু। যদি কোনো ফ্যালুয়েশন কস্ট না থাকে, সেল ভ্যালু যেটা ওইটাই নিট সেল ভ্যালু। তাহলে এখানে সেল ভ্যালু ছিল 1100 টাকা, কোনো খরচ নেই, তাহলে ওইটাই নিট সেল ভ্যালু 1100 টাকাই, এর বাইরে কোনো কাজ নেই এর। আর আরভিটা? আরভি হলো ফেস ভ্যালু যেটা, ওইটা থাকবে আমাদের আরভি, কিন্তু সব সময় না। আরভি 3 ভাবে হয়। অ্যাট পার সমান মূল্যে, আসলে আরভি মানে রিডিমেবল ভ্যালু, পরিশোধিত মূল্য। এখন ইস্যু করা হলো 1000 টাকা একটা বন্ড, 10 বছর পরে যখন পরিশোধ হবে তখন ওখানে উল্লেখ থাকবে যে অ্যাট পার সমান মূল্যে পরিশোধ হবে 10 বছর পরে, তাহলে আরভি হয়ে যাবে, ফেস ভ্যালু যা আরভি হবে তাই। যদি বলা হয় রিডিম 10% প্রিমিয়াম আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে পরিশোধ হবে যখন, তখন 10% প্রিমিয়াম হবে, অধিহার হয়ে যাবে, তখন এই 1000-এর সাথে 10% বৃদ্ধি পাবে, 100 টাকা বৃদ্ধি পেয়ে 1100 টাকা হয়ে যাবে আরবি। যদি বলা থাকে রিডিম 10% ডিসকাউন্ট আফটার 10 ইয়ার্স, যখন পরিশোধ হবে 10 বছর পরে, তখন অবহারে 10% অবহারে হবে পরিশোধ, তখন আমাদের কাজ হবে ওই 1000 টাকার থেকে মাইনাস করতে হবে 100 টাকা, 900 টাকা হয়ে যাবে তখন আরভি। এখন ওআইটিসি ইল্ড টু কল, এটা আমরা বের করলাম কত? 6.52%। স্যার বলেন। যে রোটেশন কস্টের যদি কোনো রেট দেওয়া না থাকে, বা সরি রেট না কার্ভ ধরতে হবে, এটা যদি বড় না থাকে কার্ভ দিব, ফেস ভ্যালু নাকি সেলস ভ্যালু? সবসময় ফেস ভ্যালুর উপর ধরতে হয়, যদি সেল ভ্যালুর পরে ধরা হয় কোন সময়? যখন ওয়ান সেল লেখা থাকে, নাহলে সবসময় ফেস। 29 নম্বর দেখেন, এ বন্ড পেজ দ্য ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড সেল ফর 850 টাকা, এটা মার্কেট প্রাইস। ইট হ্যাজ 5 ইয়ার্স লেফট ম্যাচুরিটি, এর মেয়াদকাল 5 বছর, অ্যান্ড এ পার ভ্যালু অফ টাকা 1000, এটার আসলে অরিজিনালি ফেস ভ্যালু 1000 টাকা, সেল ভ্যালু 850, ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর। And what is the coupon rate if it the promise yield to maturity যদি 12% হয়? দেখেন 17 সালে এই অঙ্কটা আসছে, আবার 15 সালে এই অঙ্কটা দিছিল, সেম অঙ্ক। 15 সালে এখানে ছিল 835 টাকা, আর 17 সালে ওখানে 835-এর জায়গায় দিচ্ছে 850 টাকা, সেম অঙ্ক কিন্তু 15 সাল 17 সাল। তাহলে ওআইটিএম এর সূত্র অনুসরণ করে আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করলাম, ইন্টারেস্ট অ্যামাউন্টকে আবার কুপন রেটও দেখালাম, এটা 7 কলেজ দিছিল আর এর মান। 20 নম্বরে আসেন, 25 নম্বরটা দেখে নিন স্যার। 25 নম্বর তো বলা হয়ে গেছে, করানো হয়ে গেছে, এগুলো তো করে আসলাম।
কইছিলেন লাগবে না স্যার, লাগবে না স্যার। 30 নম্বরে an investor purchase 5,555 টাকা a zero coupon bond whose face value are 7 লাখ টাকা 7,000 টাকা 7,000 টাকা ফেস ভ্যালু এখন প্রাইস কত 5,500 and maturity period 3 years 3 বছর calculate the spot interest rate of the bond face value redeemable value number of year এরপরে যেহেতু জিরো কুপন বন্ড জিরো কুপনের বর্তমান বিক্রয় মূল্য বন্ড ভ্যালুর মার্কেট প্রাইস 5,555 আরভি পরিশোধ হবে 7,000 টাকা আর এর মান ডিসকাউন্ট রেট এটা বের করতে হবে সবার মান আছে জিরো কুপনের সূত্র বসায় শুধুমাত্র আর এর মান বাদে আর সবার মান বসানো হবে এখন আর এর মান বের করবো এর উপরে পাওয়ার আছে আবার 3 পাওয়ারকে নামাতে হলে লগ নিতে হবে তাহলে লগ নেওয়ার সাথে সাথে লগের সামনে চলে আসবে 3 তো 3 লগ 1 প্লাস আর বোথ সাইড আর টেকেন লগ উভয় সাইডে কিন্তু লগ নিতে হয় এপাশে লগ 1.26 এর মান বের করা হলো ক্যালকুলেটরে ফলাফল আসলো 0.100414 বার পাশে কিন্তু লগ এখানে আর এর মান তো আর লগে বের করা যায় না একটা যদি ডিজিট থাকতো তাহলে লগে বের করতে পারতো বার পাশে যে 3 ছিল ওই 3 ডান পাশে এসে ভাগ হয়ে গেল তারপরে লগটা এই পাশে যে এন্টি লগ হলো এরপরে আর এর মান 8% বের হলো শেষ স্যার এন্টি লগ কিভাবে করে এন্টি লগ হলো শিফট লগ ক্যালকুলেটরে লেখেন শিফটে চাপ দেন দিয়ে লগে চাপ দেন এটা 10 আসবে তারপরে লেখেন 0.0335 সমান সমান দেন 1.08 চলে আসবে এটা হচ্ছে বিপরীত লগ আসছে ক্যালকুলেশন করে 8% আসছে স্যার 31 নাম্বার শেষ অঙ্ক 20 সালে আসছিল এই টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর 900 1000 টাকার ফেস ভ্যালু মার্কেট প্রাইস 900 টাকা the coupon rate 14% and the appropriate discount rate আয়ের মান 15% calculate the value of the bond should it be bought এটা কি ক্রয় করা উচিত হবে what is current yield what would be the yield to maturity if the maturity period 5 years maturity বের করতে গেলে তো নাম্বার অফ পিরিয়ড দরকার হবে প্রথম যে লাইনটা পড়লাম প্রস্তাব পর্যন্ত প্রথম সেন্টেন্সে কিন্তু ভ্যালু অফ দ্য বন্ড পর্যন্ত কোনো ম্যাচুরিটি পিরিয়ড ছিল না তাহলে অপরিশোধিত বন্ড হিসেবে ভ্যালু অফ বন্ডের সূত্রটা ইউজ করতে হবে উই নো দ্যাট আমরা জানি ভ্যালু অফ দ্য বন্ডের সূত্র অপরিশোধিতের ক্ষেত্রে ইন্টারেস্ট বাই ডিসকাউন্ট রেট ইন্টারেস্ট অ্যামাউন্ট বের হয়েছে 1000 এর উপরে 14% 140 টাকা এই 140 টাকাকে ভাগ করলাম ডিসকাউন্ট রেট 0.15 15% দিয়ে দেখি 933 টাকা 933 টাকা 33 পয়সা ভ্যালু অফ বন্ডের প্রেজেন্ট ভ্যালু বন্ডের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 933 টাকা বাজারে বিক্রি হচ্ছে 900 টাকায় তাহলে কম দামে আমরা কিনতে পারছি আমাদের জন্য ভালো হবে তো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড বন্ডের ভ্যালু উত্তর হয়ে গেল তারপরের প্রশ্ন ছিল শুড ইট বি বট এটা কি ক্রয় করা উচিত ইয়েস উই শুড বি বট দিস বন্ড বিকজ দেয়ার ভ্যালু অফ দ্য বন্ড ইজ হায়ার দ্যান সেলিং প্রাইস এরপরের প্রশ্ন ছিল হোয়াট ইটস দ্য কারেন্ট ইল্ড কারেন্ট ইল্ডের সূত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই মার্কেট প্রাইস ইন্টু 100 ইন্টারেস্ট 140 টাকাকে মার্কেট প্রাইস 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন 15.56%। আরো প্রশ্ন আছে
হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি, যদি 5 বছর হয় ওয়াইটিএম এর মান বের করো। উই নো দ্যাট ওয়াইটিএম এর সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস ব্র্যাকেটের ভিতরে আরবি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। এতে আসছে 16.84%। কি বন্ডের অঙ্ক পারবেন তো এরকম আসলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 20 সালে যেহেতু আসছিল বন্ড থেকে, এবারও হয়তো 22 সালে এই বন্ডের থেকে অঙ্ক আসবে। স্টক থেকে কিছু অঙ্ক দেখাবো লাস্টে। স্টকের তো আচ্ছা একটু ধারণা দিই। স্টক হচ্ছে 3 ধরনের, জিরো গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট আর ভেরিয়েবল গ্রোথ রেট। জয়েন্ট হয়েছে? জিরো গ্রোথ রেট মডেলের অঙ্ক মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র হলো D0 ডিভাইড বাই K মাইনাস জি। আর যদি ভেরিয়েবল গ্রোথ রেট হয় তাহলে হবে P0 সমান সমান D1 বাই K মাইনাস জি, P1 সমান সমান D2 বাই K মাইনাস জি, আর P2 সমান সমান D3 বাই K মাইনাস জি, আর P3 সমান সমান D4 বাই K মাইনাস জি। ভেরিয়েবল গ্রোথ রেট P0, P1, P2 আর P0 বের করার সময় D1 বাই D1, D2, D3, D4 এভাবে চলবে। আর P1 বের করার সময় D2, D3, P3 আর P2 বের করতে হলে D3, P3। প্রথম একটা অঙ্ক দেখাই। The alert limited currently pays 3 টাকা পার শেয়ার as annual dividend, বাৎসরিক ডিভিডেন্ড 3 টাকা পার শেয়ার D0 এর মান। Assuming 10% required rate of the return on share, compute the value of the share under the each of the following dividend growth rate. গ্রোথ রেট তিনটে একসাথে এক নজরে সবগুলো দেওয়া হয়েছে। অ্যানুয়াল রেট অফ গ্রোথ 0%, তার মানে গ্রোথ রেট যখন 0 হবে তখন সূত্র হবে P0 মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার সমান D0 বাই K মাইনাস জি। D0 মান 3 টাকা, K মাইনাস জি 0.10 থেকে 0 বাদ দিলে ক্যালকুলেশন করে 30 টাকা বের হবে। ক্যালকুলেশন ভ্যালু অফ দ্য শেয়ার P0, ভেরিয়েবল গ্রোথ রেট D0 1 প্লাস গ্রোথ রেট ডিভাইড বাই K মাইনাস জি, এতে আসে 63 টাকা। সি নম্বর এ ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য শেয়ার P0, ভেরিয়েবল গ্রোথ রেট প্রথমে 5% ফর দ্য ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার, প্রথম 3 বছর 5% থাকবে। ফলোইং বাই এ কনস্ট্যান্ট অ্যানুয়াল রেট অফ গ্রোথ অফ 4%, এরপরে চতুর্থ বছর থেকে 4% শুরু হবে ফর ইনফিনিটি, এভাবে চলতে থাকবে টু ইনফিনিটি, অসীম পর্যন্ত। প্রথম 3 বছর ভেরিয়েবল গ্রোথ রেট 5%, তো লিখলাম হিয়ারে D0 3 টাকা, K এর মান 10%। গ্রোথ রেট ফার্স্ট প্রথমটা 5% আপ টু 3 ইয়ার পর্যন্ত। গ্রোথ রেট সেকেন্ড 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, এরপরে P0। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড D1 সমান সমান D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট, এতে D1 বের হলো। D2 T1 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট, D3 D2 সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করা হলো, D4 D3 সাথে গুণ করা হলো, ব্যাস D4 লাগবে P3 নির্ণয় করার সময় D4 বাই K মাইনাস জি। ক্যালকুলেশন করলে 60 টাকা 20 পয়সা। আর ফলাফল আসলো D1 D2 D3 আর P3 মান লিখে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করলাম, এতে আসলো 53 টাকা 0.438 পয়সা।
তাহলে আমরা বুঝতে পারছি যে ভেরিয়েবল গ্রোথ রেট হলে কীভাবে তৈরি করতে হয়, এই সূত্রটা ব্যবহার করতে হয়। কনস্ট্যান্ট গ্রোথ রেট হলে আর গ্রোথ রেট 0 হলে, এই 3 ধরনের গ্রোথ রেট আছে, এর বাইরে আর কিছুই নেই। এখন অঙ্ক করাবো লাস্ট সাজেশনে আমাদের কয়টা অঙ্ক দিয়েছিলাম ওখানে চলে যাচ্ছে। স্যার বলেন। আমাদের এই যে ডিভিডেন্ডটা দেওয়া থাকবে, এটা কখন D1 হবে আর কখন D0 হবে? যদি লেখা থাকে এক্সপেক্টেড ডিভিডেন্ড উইল বি পেইড, ডিভিডেন্ড প্রদান করা হবে এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, বছরের শুরুতে, প্রথম বছরের শুরুতে, সেই শেষে, তাহলে D1। আর অলরেডি পেইড, ডিভিডেন্ড পেইস এরকম বলা থাকলে মনে হবে যে অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা D0। যে ডিভিডেন্ড দেওয়া হয়ে যাবে, ঘোষণা হয়ে গেছে, ওটা হলো D0, আর যেটা হবে সেটা হলো D1। মানে কিছু বলা না থাকলে D0, আর যদি নেক্সট ইয়ার বা উইল বি পেইড বলা তো থাকবেই। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে এই যে অ্যালার্ট লিমিটেড কারেন্টলি পেইস প্রদান করা হয়ে গেছে, কিন্তু পেইস বলা হয়েছে। যদি বলা হতো উইল বি পেইড তাহলে D1 হতো, তাই না? স্যার সাজেশনে 23, 24, 25 আছে। 23, 24, 25 সবাই বের করেন। দেখেন 23 নাম্বার, লরেন্স ইন্ডাস্ট্রিজ মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড 30 টাকা পার শেয়ার। বাৎসরিক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, প্রদান করা হয়েছে 30 টাকা। ব্র্যাকেটে উল্লেখ করেছে কিন্তু পরীক্ষার হলে যে এটা কিন্তু D0, যেন D1 ধরবেন না, বলে দিচ্ছে। অ্যান্ড দ্য ফার্ম required rate is 15%. Find out the market value of Lawrence share when 3 situation when dividend are expected to grow 10% annually for 4 years. Growth rate 10% হবে প্রথম 4 বছর, তারপরে বসে ফলো বাই 6% গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি। পঞ্চম বছর থেকে অসীম পর্যন্ত যাবে এই 6% হারে। তাহলে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার তৈরি করার আগে হিয়ারে লিখবো আমরা D0 পেয়েছি 30 টাকা, কের মান ডিসকাউন্ট রেট দেওয়া রয়েছে 15%। এবার গ্রোথ রেট ফার্স্ট, প্রথমটা 10% আপ টু 4 ইয়ার, 4 বছর পর্যন্ত। সূত্রের মধ্যে D1, D2, D3, D4 পর্যন্ত লিখতে হবে, প্লাস P4 নির্ণয় করতে হলে D5 দরকার হবে, সেটা হেয়ারে লিখে নেব। এই যে গ্রোথ রেট সেকেন্ড যেটা 6% ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি, পঞ্চম বছর থেকে কন্টিনিউ চলবে অসীম পর্যন্ত 6%। তো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড D1, D2, D3, D4, D5। D1 হলো D0 সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করে 33, তাহলে 33 হয়েছে। D2 D1 এর সাথে গুণ করলে 36.30। এরপরে D3 D2 এর সাথে গুণ করতে হবে 39.93। D4 D3 এর সাথে গুণ করে পেয়েছি 43.92। এরপরে D5 স্যার একজন অ্যাড হতে যাচ্ছে 46.56। D5 কি কাজে লাগবে? P4 নির্ণয় করার সময় কাজে লাগবে। সবাই ক্যালকুলেশনটা দেখলেন। এখন P4টাও সাথে সাথে নির্ণয় করে ফেলি আমরা। D5 বাই K মাইনাস G, গ্রোথ রেট পঞ্চম বছরে 6%, 0.15 থেকে 0.15 থেকে 0.06 বাদ দিয়ে দিলাম, 0.09 থাকলো। 46 টাকা 56 পয়সাকে ভাগ করলে 517 টাকা 33 পয়সা বের হলো। এটা লিখলাম P4 এর মান। সবার মান একটু লিখি। D1 এর মান 33 টাকা, D2 এর মান 36 টাকা 30 পয়সা, D3 এর মান 39 টাকা 93 পয়সা। এই ডাইনি পাশ থেকে মানগুলো নিয়ে আসতেছি আমরা হেয়ার থেকে। D4 এর মান 43 টাকা 923 পয়সা, আর P4 এর মান তো 517 টাকা 33 পয়সা। নিচেই ডিসকাউন্ট রেট 15%, তো 1 প্লাস I 1 প্লাস 0.15 1.15 1.15 এভাবে দিয়ে ক্যালকুলেশন করলাম।
ফলাফল বের হলো 403 টাকা 30 পয়সা। অ্যান্সার শেষ। দুই নম্বরে আসেন, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স, মানে ফার্স্ট 4 ইয়ার, প্রথম 4 বছর 10%ই থাকবে। ফলো বাই গ্রোথ রেট 0% অ্যানুয়ালি ইন ইয়ার 5 টু ইনফিনিটি। তারপরে গ্রোথ রেট 0% হয়ে যাবে পঞ্চম বছর থেকে অসীম পর্যন্ত। তাহলে দ্বিতীয় নম্বর অঙ্ক যখন করব তখন প্রথম 4 বছর 4টা ডিভিডেন্ড D1 D2 D3 D4 আর P4 ক্যালকুলেশন করলাম। হেয়ারে সব লিখে নিলাম, গ্রোথ রেট ফার্স্ট, গ্রোথ রেট সেকেন্ড নিয়ে ক্যালকুলেশন করে ফলাফল আসলো 274 টাকা 94 পয়সা। একই অঙ্ক, শুধু গ্রোথ রেট আগেটা ছিল 6%, সেখানে দিচ্ছে এখন 0%। 3 নম্বর আরেকটা, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার, প্রথম 4 বছর ভেরিয়েবল গ্রোথ রেট, ফলো বাই 8% কনস্ট্যান্ট অ্যানুয়াল গ্রোথ রেট ইন ইয়ার 5 টু ইনফিনিটি। পঞ্চম বছর থেকে 8% হারে গ্রোথ রেট বৃদ্ধি পাবে, এভাবে পঞ্চম বছর, মানে পঞ্চম বছর থেকে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে 3টা সিচুয়েশনে আমাদের 3টা অঙ্ক দেখাতে হবে, এতে আসবে 10 মার্ক। লাস্ট কোয়েশ্চেন নাম্বার ছিল 17, 15 সালে অঙ্কটা আসছিল, এবছর ইম্পর্টেন্ট দিয়েছিলাম। এভাবে 3 বার অঙ্কটা করবেন, 1 2 3 ABC। 24 নম্বরে চলে আসেন, এটা 17 সালে আসছিল। সিলভার কোম্পানি কম্পিউটার্স ইজ এক্সপেরিং এ পিরিয়ড অফ র্যাপিড গ্রোথ রেট। অনেকগুলো গ্রোথ রেট আছে, র্যাপিড গ্রোথ রেট, আর্নিং অ্যান্ড ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো। গ্রোথ রেট আশা করা আছে 10% ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার। প্রথম 2 বছর 10% গ্রোথ রেট থাকবে। at 8% গ্রোথ রেট ইন দ্য থার্ড ইয়ার। থার্ড ইয়ারে যে গ্রোথ রেট হবে 8%, শুধু অনলি ফর থার্ড ইয়ারের জন্য। অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট গ্রোথ রেট 6% দেয়ার আফটার। 17 বছর থেকে গ্রোথ রেট 6% হবে, এটা কন্টিনিউ চলবে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে গ্রোথ রেট পেয়েছি আমরা 3টা। হেয়ারে লিখবো যখন D0 10 টাকা, কে এর মান 12%। এবার গ্রোথ রেট ফার্স্ট 10% ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছর। গ্রোথ রেট সেকেন্ড 8% থার্ড ইয়ারের জন্য। গ্রোথ রেট থার্ড 6% ইয়ার 4 টু ইনফিনিটি, অসীম পর্যন্ত, P0 হার্ট। প্রথম 2 বছর D1 D2, তারপরে থার্ড ইয়ার, এটাও ভেরিয়েবল তাই D3, এরপরে ইয়ার 4 টু ইনফিনিটি অসীম পর্যন্ত চলবে P3। এখানে আমরা D4 পর্যন্ত ক্যালকুলেশন করে নিব, D1 D2 D3 D4, বাস P3 বের করে নিলাম। ক্যালকুলেশন করে ফলাফল P0 আসলো 193 টাকা 07 পয়সা। তো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য স্টক টুডে। আজকের প্রাইস নির্ণয় করতে হবে। P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, বর্তমান প্রাইস। আর ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার P1। ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার P2। তাহলে P0 P1 P2 তিনটাই নির্ণয় করব। প্রথমে P0 নির্ণয় করলাম, D1 D2 D3 প্লাস P3 ডিভাইডেড বাই 1 প্লাস K, সব ডিসকাউন্ট রেট ক্যালকুলেশন করে 193 টাকা 07 পয়সা হলো। যখন P1 নির্ণয় করব তখন শুধু এই সূত্র সবই ঠিক থাকবে, এখানে D1 এর যে অপশনটা, এই অপশনটা থাকবে না, কারণ P1 নির্ণয় করতে হলে D2 দিয়ে শুরু করতে হয়, তাই D2 আর D3 থাকবে, P3 থাকবে। তাতে আমাদের ফলাফল আসবে 205 টাকা 24 পয়সা। যখন P2 নির্ণয় করব তখন D3 দিয়ে শুরু হবে, তো D1 আর D2 অপশন দুইটা বাদ, D3 আর P3 থাকলো।
D3 এর মান বের করলাম এখানে প্রেজেন্ট ভ্যালু, আর P3 এর মান প্রেজেন্ট ভ্যালু করলাম, ক্যালকুলেশন করে যোগ করে দেখলাম 217 টাকা 77 পয়সা। কি পারবে না সবাই এই অঙ্ক? পারবে সবাই? 19 নাম্বার আছে। You estimate that the company will pay 2 টাকা 50 পয়সা পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ড। দেখেন এখানে বলছে উইল পে, ডিভিডেন্ডটা দেওয়া হবে ইন অফ দ্য ফার্স্ট ইয়ার। এটা কি D0 না D1 বলেন তো? D1 এইটাই D1, কারণ ডিভিডেন্ড এখনো প্রদান করা হয়নি। শ্যাল, উইল, শুড, উড, কুড ফিউচারের ভার্ব দেওয়া রয়েছে না, তাহলে এখন আসেন অ্যাজ ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। প্রথম 2 বছর ডিভিডেন্ড থাকবে D1 D2 দুটোই 2 টাকা 50 পয়সা করে। এখানে আর নির্ণয় করা লাগবে না, ওরা বলে যাচ্ছে যে D1 2 টাকা 50 পয়সা, এই জন্য ফার্স্ট 2 ইয়ার্স প্রথম 2 বছর এইভাবে থাকবে। D2ও ওই 2 টাকা 50 পয়সা। অ্যান্ড টাকা 3 ডিভিডেন্ড পার শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। পরবর্তী 3 বছর D3 D4 D5 এগুলো ডিভিডেন্ড হবে 3 টাকা 3 টাকা করে। At the end of 5th year the share can be sold for 75 টাকা। What would you be willing to pay for the share if your required rate of the return যদি ডিসকাউন্ট রেট 12% হয়? পঞ্চম বছরে এই যে 5th ইয়ারে যে শেয়ারটা বিক্রি করা যাবে P5 যখন, তার মান কত? 75 টাকা। দেখেন আমরা যে তৈরি করি D1 D2 D3 D4 D5, তারপর লাস্টে একটা P5 তৈরি করি, তো এখানে P5 এর মান দেওয়া রয়েছে 75 টাকা, ক্যালকুলেশন করা লাগলো না, হেয়ারে মানগুলো আগে সাজায় নেওয়া হলো। গ্রোথ রেট কোনো অস্তিত্বই নেই, গ্রোথ রেট বলেনি, হইলে সব প্রাইসগুলো দিয়ে দেওয়া হয়েছে। সূত্র বসায় যান, তাহলে D1 D2 D3 D4 D5 P5। P5 এর মান 75 টাকা, D1 প্রথমে 2 টাকা 50 পয়সা, D2 2 টাকা 50 পয়সা, D3 D4 D5 সবাই 3 টাকা 3 টাকা 3 টাকা। ব্যাস ক্যালকুলেশন করেন, এতে আসে 52 টাকা 53 পয়সা। এইটুকু অঙ্ক করলে কোশ্চেন নাম্বার 9, তার মানে 4 মার্কের অঙ্ক ছিল 19 সালে। 21 সালে এই ফরম্যাট থেকে আসছিল, 20 সালে 5 নম্বর ফরম্যাট থেকে আসছে। তাহলে 22 সালে সে অনুযায়ী কাম বাই টার্ম যদি হয় 5 নম্বর ফরম্যাট থেকে আসবে, বন্ড ভ্যালুয়েশন থেকে। আর স্টক ভ্যালু তো শিখলাম, এখান থেকে যদি টাচ করে পারবেন তো? পারবো স্যার, না আসলে ভালো স্যার। এগুলো তো সহজ অঙ্ক, আসলে না ভালো, না আসলে ভালো মানে। তাহলে এই শেষ আমাদের অঙ্ক, কস্ট অফ ডেপ্ট এ আর আসে না, এই অধ্যায় শেষ। এরপরের অধ্যায় আসেন, এরপরে এই অধ্যায় থেকে কত আনসার আসবে স্যার? এখন দেখা গেছে বিগত সালে এই যে 5-6টা ফরম্যাট, এখান থেকে 2 সেট করে অনেক 4টে অঙ্ক আসছে। মানে ফরম্যাট বেশি, অঙ্ক বেশি, তো এই 6 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসে বেশি। স্যার 8 নম্বর অধ্যায়ে কয়টা ফরম্যাট করতে হবে স্যার? 8 নম্বর অধ্যায় অঙ্ক তো কম, একটা ফরম্যাটে একটা অঙ্ক, 2টো অঙ্ক এরকম। তো সব নিয়মের অঙ্কগুলো একটু দেখতে হবে। এই যে 8 নম্বর অধ্যায়, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পত্তি, গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, the intangible asset of goodwill, intangible asset of copyright, intangible asset of
প্যাটেন্ট, ইন্টেলেকচুয়াল অ্যাসেট অফ ব্র্যান্ড এবং ট্রেডমার্ক। 5টা নিয়ম আছে, 5 নিয়মটাই দেখতে হবে। প্রথমে গুডউইল ক্যালকুলেশন করি। স্যার সূত্রগুলো একটু বলে দেন। গুডউইলের সূত্র লাগবে না, দেখেন 1 নম্বর ফরম্যাটে 2 নম্বর অঙ্কটা দেখেন যে একটা কোম্পানি যখন আমরা ক্রয় করি যদি বেশি দাম দিয়ে ফেলি আমাদের লস হয়ে যাবে, এই লস হয়ে গেলে আমাদের গুডউইল হবে। আর যদি আমরা কম দামে কিনতে পারি তাহলে আমাদের লাভ হবে, লাভ হলে সেটাকে বলা হবে ক্যাপিটাল রিজার্ভ। তো অন জুলাই 1, 2015 আরিফ হাসান কর্পোরেশন পারচেজ গ্রিন লাইফ কোম্পানি বাই পেইং 6 লক্ষ টাকা ক্যাশ। তো আরিফ হাসান কর্পোরেশন 6 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে অ্যান্ড ইস্যু 2 লাখ টাকা পেবেল টু গ্রিন। এখন নোট পেবেল দেবে গ্রিনকে 2 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকা প্রদান করেছে। তাতে সে কি পেয়েছে? সে পেয়েছে এই সমস্ত অ্যাসেটগুলো। আর দায় পাশে দেখলে অ্যাকাউন্ট পেবেল আছে 10 লাখ টাকার, এটাও দিতে হবে, কারণ যখনই ক্রয় করবে এই ফার্মটা তখন কিন্তু পাওনাদাররা আরিফ হাসানকে ধরবে যে আমি তো এই কোম্পানিতে টাকা পাই, দাও, সেটা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে। তো 8 লাখ আর 10 লাখ 18 লাখ টাকা। এই 18 লাখ টাকা দায় নিয়ে কত টাকা সম্পত্তি পেয়েছে, লাভ হয়েছে নাকি লস হয়েছে, সেটা হবে গুডউইল। বর্তমান সম্পদের ফেয়ার ভ্যালু পরিবর্তন ঘটেছে। দ্য রেকর্ডেড অ্যামাউন্ট অল অ্যাপ্রক্সিমেট কারেন্ট ভ্যালু, দ্য ফেয়ার ভ্যালু ফর ল্যান্ডের দাম এখন 3,20,000, যেখানে আগে ছিল 2,80,000, সেটা এখন 3,20,000 হয়েছে। এই ফেয়ার ভ্যালুর এই মানটা লিখতে হবে। ইনভেন্টরি এখন 2.5 লাখ টাকা লিখতে হবে, আগে ছিল 2 লাখ। ট্রেডমার্ক আগে ছিল 2 লাখ, এখন 3 লাখ হয়েছে, 3 লাখ লিখতে হবে। 3টে ফেয়ার ভ্যালু, নিচের এই মূল্যগুলো দেখে দেখে লিখতে হবে, উপরেরগুলো বুক ভ্যালু দেখে লিখতে হবে। প্রিপেয়ারে জুলাই 1 এন্ট্রি ফর আরিফ হাসান, এখন একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। কর্পোরেশন অফ রেকর্ড টু পারচেজ, কি কি ক্রয় করলাম, কি কি আসলো আমাদের, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, এগুলো সব আমাদের সম্পত্তি আয়ত্তে চলে আসলো। তো ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ট্রেডমার্ক পর্যন্ত আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম। এবার ক্রেডিট কি কি হলো? ক্রেডিট হলো আমরা ক্যাশ প্রদান করেছি 6 লাখ টাকার, নোট পেবেল 2 লাখ টাকার, অ্যাকাউন্ট পেবেল 10 লাখ টাকার। তো এই মোট হলো 18 লাখ। সম্পত্তিগুলো যোগ করলাম, যোগ করলে 18 লাখ টাকা বাদ দিয়ে দিলাম। দেখে আমাদের লাভ হয়েছে, সম্পত্তি বেশি। কত টাকা লাভ হয়েছে? 3,40,000 টাকা লাভ হয়েছে। তাহলে এটা লিখতে হবে ক্যাপিটাল রিজার্ভ। এখনো জয়েন্ট হচ্ছে। বি নম্বরে প্রিপেয়ার দ্য ডিসেম্বর 31 এন্ট্রি ফর আরিফ হাসান কর্পোরেশন টু রেকর্ড, কি রেকর্ড করব? অ্যামোর্টাইজেশন অফ দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবলের একটা অবস্থায় অ্যামোর্টাইজেশন রেকর্ড করো। দ্য ট্রেডমার্ক, ওই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের নাম হলো ট্রেডমার্ক, হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ 4 ইয়ার্স উইথ এ রেসিডিয়াল ভ্যালু 60,000। এখন ট্রেডমার্কের দাম কত? এই যে আমরা যখন ক্রয় করেছি তখন 3 লাখ টাকা। 3 লাখ টাকা থেকে 60,000 টাকা বাদ দিতে হবে, 2,40,000 থাকবে। ওটারে 4 ইয়ার 4 বছর দিয়ে ভাগ করতে হবে, তাহলে অবস্থায় বের হবে, অ্যামোর্টাইজেশন বের হবে। এখন এইটা কয় মাসের জন্য? আমরা ক্রয় করলাম কবে, আর এখানে ডিসেম্বর 31 হিসাব দেখাতে হবে। তো ক্রয় করা হয়েছে জুলাই 1 তারিখে। জুলাইয়ের 1 তারিখে যদি হয়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তো আমরা যে অ্যামোর্টাইজেশনে জাবেদা করব এখানে 6 মাসের অ্যামোর্টাইজেশন দেখাবো। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, ট্রেডমার্ক ক্রেডিট। 2,40,000কে 4 বছর দিয়ে ভাগ করে ওটারে আবার 6 মাস করলাম, অর্ধেক 30,000 টাকা।
স্যার হুম এখানে আমাদের আর্থিক বিবরণীতে যে নোট টেবিলটা আছে এটা আসলে কেন? এই রেওয়ামিলের ভিতরে যে নোট পেবেল এই 2 লক্ষ 4 লক্ষ আসে এটা, হ্যাঁ এটা মনে রাখতে হবে। রেওয়ামিলের ভিতরে যে নোট পেবেল থাকবে এই নোট পেবেলে কিন্তু সই করা আছে কার জানেন? আগের যে মালিক ছিল গ্রিন লাইফ তাদের সই করা, অতএব তাদের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। এটা আরিফ হাসানের কোনো দায় না। আরিফ হাসান নতুন যে সই করেছে 2 লাখ টাকার পেবেল এইটা দেবে, সে 6 লাখ টাকা ক্যাশ দিয়েছে আর অ্যাকাউন্ট পেবেল সে দেবে, কিন্তু নোট পেবেল সে দেবে না, কারণ নোট পেবেল কখনো আরিফের কাছে আসবে না। ওই নোট পেবেলে স্বাক্ষর আছে গ্রিন লাইফের, তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কেটে নেবে তারা। নোট পেবেলের এই ধর্ম। আচ্ছা অ্যামোর্টাইজেশনটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। আরেকটা অঙ্ক আছে এই ফরম্যাটে। অন সেপ্টেম্বর 1, 2014 ড্রাগ কর্পোরেশন অ্যাকোয়ার ড্রাগন এন্টারপ্রাইজ। তাহলে ড্রাগ কর্পোরেশন ড্রাগনরে কিনে নিচ্ছে ফর এ ক্যাশ পেমেন্ট অফ 7.5 লাখ টাকা দিচ্ছে। অ্যাট দ্য টাইম দ্য পারচেজ, যখনই ক্রয় করা হচ্ছিল, ড্রাগন ব্যালেন্স শিট ছিল শোড দ্য অ্যাসেট, টোটাল অ্যাসেট ছিল 6,20,000 টাকা আর লাইবিলিটি ছিল 2 লাখ টাকা। তাহলে মালিকানা ছিল কত? 4,20,000। এই যে ওনার সিকিউরিটি ছিল 4,20,000। কিন্তু ক্রয়ের সময় ফেয়ার ভ্যালু দেখলো, দ্য ফেয়ার ভ্যালু অফ ড্রাগন অ্যাসেট ইজ এস্টিমেটেড টু বি 8 লাখ টাকা। যে অ্যাসেটের মূল্য ছিল 6,20,000, ওই অ্যাসেটের মূল্য ফেয়ার ভ্যালু দেখা গেছে 8 লাখ টাকা। তাহলে ফেয়ার ভ্যালুটা ইউজ করতে হবে, আগের এই 6,20,000 আর কোনো হিসাবে আসবে না। এখন 8 লাখ থেকে 2 লাখ টাকা দায় বাদ দিলে 6 লাখ টাকা মালিকানা থাকে। 6 লাখ টাকার মালিকানা 7.5 লাখ টাকা কিনলে লস হয়েছে 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা গুডউইল, কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। গুডউইল বের করো বাই ড্রাগন কোম্পানি। তাহলে এখানে লিখলাম কস্ট অফ অ্যাকুইজিশন 7.5 লাখ টাকা দিয়ে কিনেছে, ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট 8 লাখ, লায়াবিলিটি 2 লাখ, অর্থাৎ মালিকানা 6 লাখ। 6 লাখ টাকার মালিকানা 7.5 লাখ টাকা দিয়ে কিনে লস করেছে 1.5 লাখ, এটাই গুডউইল। আর সবাই বুঝতে পারছেন গো? জি স্যার। এরপরে আসে আরেকটা কপিরাইট। Presented below the information related to the copyright XY কোম্পানির। কস্ট অফ কপিরাইট প্রথমে ছিল অরিজিনাল 86 লক্ষ টাকা। ক্যারিং অ্যামাউন্ট এ পর্যন্ত বুক ভ্যালু এসে দাঁড়াইছে 43 লক্ষ টাকার। এক্সপেক্টেড ফিউচার নিট ক্যাশ ফ্লো, আশা করছে যদি এখনই ক্যাশিং করা হয়, এটা ক্যাশ করলে 40 লাখের বেশি আসবে না, এটা আমাদের কোনো কাজে লাগবে না। কিন্তু ফেয়ার ভ্যালু ন্যায্য মূল্য দেখা হলো 32 লাখ, ক্যারিং ভ্যালু বলছে 43 লাখ আর ফেয়ার ভ্যালু হচ্ছে 32 লাখ। তাহলে লস হয়ে গেছে 43 লাখ থেকে 32 বাদ দিলে 11 লাখ টাকা লস। বর্তমান ফেয়ার ভ্যালু অনুযায়ী 11 লাখ টাকা লস। যদি কপিরাইটে লস হয় তাহলে জাবেদা হবে, ইমপ্রিমেন্টে জাবেদা। আর যদি লাভ হয়, দেখা সেকেন্ড 43 লাখ টাকা ক্যারিং ভ্যালু, 44 লাখ টাকা ফেয়ার ভ্যালু, 1 লাখ টাকা লাভ, এই লাভের কোনো ইমপ্রিমেন্ট জাবেদা হয় না, এটা রুলস। Assuming that XY company will continue to use this copyright in the future. As of December 31, 2016, the copyright is estimated to have a remaining useful life 10 years. 10 বছর useful life. Prepare the journal entry দাও if any, যদি জার্নাল দেওয়ার প্রয়োজন হয়, to record the impairment of the asset December 31, 2016. The company does not use the accumulated amortization account. কোম্পানি কিন্তু অ্যাকুমুলেট কথাটা ইউজ করে না। এই ডিপ্রিসিয়েশনের জাবেদা লেখার সিস্টেম দুইটা, ব্রিটিশ নিয়ম আর আমেরিকান নিয়ম। ব্রিটিশ নিয়মে কিন্তু ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাসেট ক্রেডিট এভাবে লেখা হতো, আর আমেরিকান সিস্টেমে কিন্তু লেখা হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো এই অঙ্কের লাস্টে একটা সেন্টেন্সে আমাদের বললো দ্য কোম্পানি ডাজ নট ইউজ দ্য অ্যাকুমুলেট ইউজ করে না ওরা। তাহলে কি করে? ডাইরেক্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট এভাবে লেখে।
তো সেই জাবেদা দিতে হবে। তো জাবেদায় আসেন, লিখলাম লস অন ইমপ্রিমেন্ট ডেবিট 11 লক্ষ টাকা, কপিরাইট ক্রেডিট অ্যাসেট ক্রেডিট করে দেওয়া হলো। 2 নম্বর, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স 2016 রিলেটেড টু দ্য কপিরাইট। এন্ড কপিরাইটের জাবেদা দিতে হবে অ্যামোর্টাইজেশনের জাবেদা। প্রথমে ইমপ্রিমেন্টের লসে জাবেদা দিচ্ছি, এবার অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন জাবেদা দিচ্ছি। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট কপিরাইট ক্রেডিট 32 লক্ষ ভাগ 10 বছর 3,20,000 টাকা আসবে। তাহলে একটা হলো ইমপ্রিমেন্ট লসের জাবেদা, আরেকটা হলো অ্যামোর্টাইজেশন এক্সপেন্সের জাবেদা। 3 নম্বরে কি বলে, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কপিরাইট অ্যাট ডিসেম্বর 31, 2016 আবার মূল্যায়ন করা হয়েছে 34 লক্ষ টাকা। এইমাত্র আমরা ফেয়ার ভ্যালু লিপিবদ্ধ করলাম, 32 লাখ টাকা ধরে 11 লাখ টাকা লস দেখালাম। দেখানোর পরক্ষণে আবার ফেয়ার ভ্যালু হয়েছে 34 লাখ। এখন 2 লাখ টাকা আবার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাইলে তো লাভ হবে, লাভ হলে তো জাবেদা দেওয়া নিষেধ, কোনো জাবেদা হবে না লাভের। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ইফ এনি, জার্নাল দাও যদি সেটা দেওয়ার প্রয়োজন মনে করো। তো আমাদের জানা আছে লাভের কোনো জাবেদা হয় না। টু রেকর্ড দ্য ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু, ইনক্রিজ যে ফেয়ার ভ্যালু 2 লাখ বাড়লো, এটার জন্য জাবেদা যদি প্রয়োজন হয় দাও। ইমপ্রিমেন্ট লসে জাবেদা হয়, ইমপ্রিমেন্ট লাভের জাবেদা নেই। নো এন্ট্রি ইজ ইনক্রিজ ইজ নেসেসারি, এইটুকু লিখলে হবে, এর কোনো জাবেদার প্রয়োজন নেই। তারপরে আসেন কপিরাইট ইমপ্রিমেন্ট, প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে, ফেয়ার ভ্যালু দেওয়া রয়েছে, ক্যারিং অ্যামাউন্ট দেওয়া রয়েছে, কারেন্ট কস্ট দেওয়া রয়েছে। এই যে কস্টগুলো লেখা হয়, কোন কনসেপ্টের উপর বেসিস করে এগুলো লেখা হয়? একটা কপিরাইটের এতগুলো কথা এখন বলছে এগুলো লেখা হয় বিভিন্ন এন্টিটি থেকে। এক্সপ্লেন, ব্যাখ্যা করে দেখাও। হাউ দ্য অ্যাকাউন্ট ইন্ডেড অফ উইথ দ্য ইজ দ্য অ্যাবভ ভ্যালু, উপরে যে ভ্যালুগুলো আমরা দেখাই, প্রথমে ওর প্রেজেন্ট ভ্যালু, বর্তমান যে মূল্যটা, এটা প্রেজেন্ট ভ্যালুটা হলো হিস্টোরিক্যাল কস্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য। টাইম ভ্যালু মানে অনুসরণ করে হিস্টোরিক্যাল কস্ট অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই অ্যামাউন্টটা দেখানো হয়। তারপরে ফেয়ার ভ্যালু, এই যে ফেয়ার ভ্যালু 20 লাখ টাকা, এটা কিসের জন্য? ফেয়ার ভ্যালুটা হচ্ছে ইনফ্লেশনের জন্য। প্রত্যেক দেশে মুদ্রা ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি, সেই ইনফ্লেশন ফ্যাক্টর অ্যাডজাস্ট করে এটা দেখানো হয়। এরপরে ক্যারিং অ্যামাউন্ট, দেখেন যে কোনো একটা সম্পত্তি আপনি ক্রয় করলেন, মনে করেন 1 লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি ক্রয় করলেন, আপনার দেশে 10% ইনফ্লেশন হলো, প্রতি বছর 10% করে মুদ্রাস্ফীতি বাড়ছে, তখন এর ক্যারিং ফেয়ার ভ্যালু পরিবর্তন হয়ে যাবে। যেমন এখন জমি কিনলে জমির ফেয়ার ভ্যালু এত বাড়ে কেন? এই ইনফ্লেশনের কারণে। তাহলে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট, এর জন্য ক্যারিং অ্যামাউন্টটা দেখানো হয়েছে। ওই যে ক্যারিং অ্যামাউন্ট কিসের জন্য দেখাই? ডিপ্রিসিয়েশন বাদ দিতে দিতে বুক ভ্যালু যা থাকে লাস্টে ক্যারিং অ্যামাউন্ট, সেটাই তো ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট। কারেন্ট কস্ট, কারেন্ট কস্ট কিসের জন্য লেখা হয়? কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট। কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে কিন্তু এই কথাটা শিখাইছিলাম। কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট, গিয়ারিং অ্যাডজাস্টমেন্ট, এরকমভাবে ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট লেখাইছিলাম। এই সেখান থেকে এই কনসেপ্টটা আসে, কারেন্ট কস্ট লেখা হয়। 3 নম্বরে আসেন প্যাটেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট প্যাটেন্ট। প্যাটেন্ট দেখেন এখানে ছিল প্রথমে 31শে ডিসেম্বর 2006, প্যাটেন্ট ছিল 80,000 টাকার। ওখানে অ্যামোর্টাইজেশন 8,000 টাকা ছিল, আয়ুষ্কাল 10 বছর, 1 বছরের অবস্থায় বাদ দেওয়ার পরে ক্যারিং ভ্যালু 72,000 টাকা ছিল। ফ্রাঞ্চাইজ ছিল 48,000 টাকার, তার অ্যামোর্টাইজেশন বাদ গেছে এই পর্যন্ত 19,200 টাকা। অনেক আগে ফ্রাঞ্চাইজটা ক্রয় করা হয়েছিল, 3-4 বছর আগে।
এর ক্যারিং ভ্যালু বুক ভ্যালু এখন বর্তমানে 28,800 টাকা, সব মিলে 1,08,000 আছে, 800 আছে। দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার ইন জানুয়ারি 2006। প্যাটেন্টটা কেনা হয়েছিল জানুয়ারি মাসে 2006 সালে, এখন কিন্তু ডিসেম্বর মাস, 1 বছর পার হয়ে গেছে। অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, আর এর আয়ুষ্কাল 10 বছর। দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2003। ফ্রাঞ্চাইজটা ক্রয় করা হয়েছে 2003 সালে, আজ থেকে আরো 3 বছর আগে। অ্যান্ড অলসো হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, এরও আয়ুষ্কাল 10 বছর। তাহলে 1 বছরের অবস্থা হয়েছে প্যাটেন্ট থেকে, আর 3 বছরের অবস্থায় জমা আছে ফ্রাঞ্চাইজে, আয়ুষ্কাল কমে আসছে। এখন ফ্রাঞ্চাইজের আয়ুষ্কাল আছে আর মাত্র 6 বছর, 4 বছর অতিবাহিত হয়ে গেছে। আর প্যাটেন্টের আয়ুষ্কাল আছে আর মাত্র 9 বছর, 1 বছর পার হয়ে গেছে। দ্য ফলোয়িং ক্যাশ ট্রানজাকশন মে হ্যাভ এফেক্টেড ইনট্যাঞ্জেবল অ্যাসেট ডিউরিং 2006। সবাই খেয়াল করছে? এখন 2007 সালে আমরা এখন জাবেদা দিব। ট্রানজাকশনগুলো কি কি? জানুয়ারি 2 তারিখ, তারপরে জুনের 3 তারিখ, সেপ্টেম্বরে 1 তারিখ, অক্টোবরে 1 তারিখ। এই লেনদেনগুলো হয়েছিল 4টা লেনদেন। এই 4টা লেনদেনে আমরা এখন জাবেদা প্রদান করব।